এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মনে পড়ে তোমার? একদিন সব কিছু ছেড়ে চলে এসেছিলাম শুধু তোমাকে পাবার জন্যে। মার নিষেধ মানিনি, গ্রাহ্য করিনি সামাজিকভাবে তোমার আমার মধ্যে কি প্রভেদ, উঁচ নিচ জাতপাতের বাধা। শুধু জানতাম আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। সেই তুমি আমাকে, তোমার বিবাহিতা স্ত্রীকে এত বড় অপমান করতে পারলে? এমন একটা মেয়ের জন্য যার কোনো নীতিবোধ নেই, যে এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকেও ভাঙতে দ্বিধা করে না। তবে তাই হোক, থাকো তুমি তোমার নতুন পাওয়া বান্ধবীকে নিয়ে। আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে চিরদিনের মতন। কোথায় যাচ্ছি জানতে চেও না, খোঁজ নিয়ে আমাকে আর অপমান করো না। এটুকু বিবেক তোমার কাছ থেকে নিশ্চয়ই আশা করি। তোমার মেয়েকে আমি পিতার অধিকার থেকে বঞ্চিত করব না, এই কথা দিচ্ছি। আমার সর্বশক্তি দিয়ে তাকে মানুষের মতন গড়ে তুলতে চেষ্টা করব, যাতে সে হয় এক আত্মমর্যাদা জ্ঞান সম্পন্না নারী। তারপর যেদিন 18 বছরে সে পা দেবে, সে ফিরে যাবে তার বাবার কাছে। এই আমার প্রতিশ্রুতি, এটি প্রতিভা। আমি কত মানা করলাম সাহেব, কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। ওই অতটুকু বাচ্চাকে বুকে তুলে নিয়ে এই ঝড়ের রাত্রে অন্ধকারে হারিয়ে গেলেন। তবে তাই হোক প্রতিভা, বিনা অপরাধে যদি এত বড় শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে মেনে নেব। প্রশান্ত কোথায়? সে আসেনি, আমি একাই এসেছি। বরাবরের মতন চলে এসেছি এখানে। মানে এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। আমি সব কিছু পেছনে ফেলে চলে এসেছি। নিজেকে আর কিছুতেই মানাতে পারলাম না বাবা। কিন্তু প্রশান্ত, সে তো... আমি হাসিমুখে সবকিছু সইতে প্রস্তুত ছিলাম বাবা, কিন্তু যেখানে আমার নারীত্বের অপমান হয়, সেখানে আমার পক্ষে কিছুতেই থাকা সম্ভব ছিল না বাবা। আমি বুঝতে পেরেছি, এ ওই নষ্টাদুষ্টা মেয়েটার কাজ। খুকি আমাকে চিঠি লিখেছিল, ওই জ্যোতি। জ্যোতি? হ্যাঁ। কে এই জ্যোতি? হ্যাঁ, কে এই জ্যোতি? তোমাকে আমার অতীত জীবনে সব কথা বলা হয়নি। ভেবেছিলাম কি হবে সে দুঃখের পাঁচালী শুনে। আমার মা বাবা যখন মারা যান, তখন আমার বয়স 8 বছর। ত্রিসংসারে কেউ তো ছিল না, এই অনাথটিকে আশ্রয় দেয়। সেদিন যিনি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে এই অনাথটিকে নিজের সংসারে টেনে নিয়েছিলেন, তিনি আর কেউ নন, এই জ্যোতির বাবা, আমার বাবার বাল্যবন্ধু। সেই থেকে 10টি বছর ধরে আমি ওদের সংসারে মানুষ হয়েছি। একটি দিনের জন্য বুঝতে দেননি যে আমি একজন পরাশ্রিত। এই সংসারে আমার আপনজন বলতে কেউ নেই। আজ সেই মানুষটি হঠাৎ স্বর্গে চলে গেছেন, রেখে গেছেন একমাত্র মেয়ে এই জ্যোতিকে। আচ্ছা, আমার বিবেক বলতে কিছু নেই, আমার কর্তব্যবোধ নেই? আমি পারি ওকে দূরে সরিয়ে রাখতে? বলো। কি বলবো, সব কথা তো তুমি বলে দিলে।
আমার বলার অপেক্ষা তো রাখুনি। কখন আসছো? হ্যাঁ, 3টে ট্রেনে। আমি স্টেশন থেকে সোজা ওকে এখানে নিয়ে আসবো। এসো 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 জ্যোতি, ভেতরে এসো। আলাপ করে দিয়ে প্রতিভা, তোমার বৌদি। আর এর নাম তো শুনলে। এটা কিন্তু তুমি ভারী অন্যায় করেছো প্রশান্ত দা। কি অন্যায়? তুমি বিয়ে করেছো আর আমাদের একবার জানাও নি। এখন আমি কি করি? মানে? মানে নতুন বউ দেখতে হলে যে কিছু দিতে হয় তাও জানো না? আমি নতুন নই, আমায় দেখতে কিচ্ছু দিতে হবে না। সত্যি বলছি বৌদি, প্রশান্ত দা একেবারে হোপলেস। কেন আমাদের জানালে আমরা কি এই বিয়েতে বাগড়া দিতাম? ও মা, এ বাড়িতে একটা বাচ্চাও আছে। সত্যি কি আশ্চর্য, তোমরা আমাকে এতক্ষণ জানাওনি কেন? ওই ঘরটা বুঝি তোমাদের শোবার ঘর? দেখি তো। না 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 বৌদি, প্লিজ প্লিজ, আর কিচ্ছু খেতে পারবো না। না খেলে চলবে? তোমার দাদা তাহলে ভাববেন বৌদি বুঝি ননদকে না খাইয়ে রাখতে চায়। দেখো না খেয়ে খেয়ে কিরম মোটা হয়ে গেছি। তারপর কি যেন বলছিলে তখন? ও হ্যাঁ, জানো বৌদি, প্রশান্ত দা না ছেলেবেলা থেকে ভীষণ জেদি ছিল। খোলাখুলি কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করতো না, শুধু রাগ হলে ঘরের কোণে গিয়ে মুখ গোজ করে বসে থাকতো। কি হলো, হাসছো কেন? একদিন কি হয়েছিল জানো? তখন প্রশান্ত দার বয়স বোধহয় 15 হবে, আমার 8 কিংবা 9। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা খুব জাগ্রত শিব মন্দির ছিল। লোকে বলতো অমাবস্যে ওখানে গিয়ে কিছু চাইলে ঠিক ফলে যাবে। একদিন আমি আর প্রশান্ত দা ওখানে বেড়াতে গেছি। হঠাৎ প্রশান্ত দা কি করলো জানো? আমার হাত ধরেই বলল, জানিস বড় হয়ে আমি তোকেই বিয়ে করব। আমি তো শুনে হেসে বাঁচি না। তো প্রশান্ত দা খুব রেগে গিয়ে বলল, কি তোর বিশ্বাস হচ্ছে না? দেখ আজ অমাবস্যা, এই ঠাকুরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। ভাগ্যিস আমি পা ছুঁতে দিইনি বৌদি, নইলে তো। নইলে কি? নইলে যা সত্যবাদী যুধিষ্ঠির মানুষ হয়তো প্রতিজ্ঞা পূরণের জন্য আমাকে তোমার সতিনী বানিয়ে ফেলতো। কি ব্যাপার, আজ সে বিকেল থেকে তোমার কোনো পাত্তাই নেই? আমি না আসায় তোমার কোনো অসুবিধা হয়েছে? বেশ তো মনের আনন্দে গান গাইছি। কেন জানি না, আজ হঠাৎ সবকিছু ভীষণ ভালো লাগছে। তোমার ওই পাতানো বোনটি এখানে কতদিন থাকবে বলতে পারো? হঠাৎ এ কথা বলছো কেন? জিজ্ঞেস করছিলাম। এ সময় কোথায় বা যাবে, কেই বা আছে ওর সংসারে। তাই ভাবছিলাম যতদিন বিয়ে থা না হয় এখানেই থাকুক, এখানে থেকেই পড়াশোনা করুক। তাহলে যে আমাকেই অন্য কোথাও থাকার জায়গা খুঁজে নিতে হয়? মানে? মানে কিছুই নয়, ও আর আমি দুজনে একই ছাদের নিচে থাকতে পারবো না, এই তোমায় জানিয়ে দিলাম। প্রতিভা, তুমি কি পাগল হলে নাকি? এরকম একটা অকারণ সন্দেহ তুমি করতে পারলে কি করে? আমি কোনো কথা শুনতে চাই না। কাল হয় ও নয়তো আমি, দুজনের একজন এই বাড়ি ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। আমার কাছে থাকার ওর কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাদের স্বামী স্ত্রী দুজনকে প্রায় কাজের চাপে বাইরে যেতে হয়। খালি বাড়িতে একা একটি মেয়ে। তাই বলছিলাম আপনাদের হোস্টেলে যদি এক ব্যবস্থা। না, এখানকার সব খরচপত্র আমি দেবো, আমি এখানকার লোকাল গার্জেন থাকবো। ওকে নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না ম্যাডাম। আজ তোমায় কেন এখানে ডেকে এনেছি যদি কিছু না মনে করো তো বলে। আমি জানি প্রশান্ত দা, আমাকে অন্য কোথাও চলে যেতে হবে, এই তো। না যদি না, তুমি আমাদের ভুল বুঝো না। আসলে তোমার এই বয়সে তোমার সমবয়স্ক মেয়েদের সঙ্গে থাকাটাই উচিত। মনের কথা বলার মতো সঙ্গী পাবে, সহপাঠী পাবে। তুমি আমার সম্পর্কে যা উচিত ভেবে স্থির করবে, আমি তাই মেনে নেব। আর তুমি তোমার বৌদি সম্পর্কে কোনো ভুল ধারণা নিয়ে যাও না। ও সত্যি খুব ভালো মেয়ে, যদি একটু। আমি বুঝি প্রশান্ত দা, আমায় কবে যেতে হবে বলো? ধরো কাল, মানে পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে, একদিন আগে যাওয়াই তো ভালো, তাই না? বেশ, খালি যাব। যা তোমাকে লিখে বোঝাতে পারবো না। আজ একটা মাস আমরা দুজনে যেন নির্বাসিত দুটো দ্বীপে, মিলতে চাইলেও পাচ্ছি না, বুক ফেটে গেলেও মুখে ভাষা খুঁজে পাচ্ছি না।
হ্যালো, হ্যাঁ, মিস্টার চৌধুরী বাংলো, বলুন। আমি গার্লস হোস্টেল থেকে কথা বলছি। মিস্টার চৌধুরীকে জানিয়ে দেবেন তার ওয়ার্ড মিস জ্যোতি দত্ত অসুস্থ। পরশু থেকে জ্বর হয়েছে, জ্বরটা একটু বেশি। মেয়েটি মিস্টার চৌধুরীকে দেখবার জন্য খুব অস্থির হয়ে পড়েছে। উনি যেন তাড়াতাড়ি এসে একবার দেখা করে যান। ঠিক আছে। হ্যাঁ, তুমি আমার মিথ্যে বুঝিয়ে এসছো, শুধু আজ নয়, চিরদিন। এই যদি তোমার মনের ইচ্ছে ছিল, তাহলে কেন তুমি ওই জ্যোতিকে বিয়ে করলে না? কেন আমাকে এভাবে ধোকা দিলে? ধোকা আমি কাউকে দিইনি, সেটা তুমিও জানো, আমিও জানি। কিন্তু তোমাকে বিয়ে করার শর্ত যদি এই হয়ে থাকে আমাকে আমার অতীত সম্পূর্ণ ভুলে থাকতে হবে, তাহলে আমি অপারক। তুমি না একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন পুরুষ? তোমার স্ত্রী আছে, একজন শিশু সন্তান আছে, তাদের এভাবে ফেলে রেখে একজন পরনারীর সঙ্গে এভাবে? তোমার এই অসম্মানজনক উক্তি তুমি ফিরে নেবে, এটাই আমি আশা করব। কেন নেব? যা সত্যি তা বলতে ভয় পাবো কেন? অস্বীকার করতে পারো তুমি জ্যোতিকে ভালোবাসো না? তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না। কেন দেবে? সত্যিকে স্বীকার করতে তুমি ভয় পাও। নিজ তোমার মন, নিজ তোমার সন্দেহ। কি বললে? কি বললে তুমি? আমি হ্যাঁ, যা সত্যি তাই বললাম, তোমাকে খুশি করার জন্য। শুধুমাত্র তোমার জন্য আমি একজন নিষ্পাপ অসহায় মেয়েকে এই আশ্রয় থেকে দূর করে দিয়েছি। আমার বিবেক, আমার কর্তব্য জ্ঞানকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। তবু তোমার সন্দেহ গেল না? এত তোমার ছোট মন। তোমাকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছে, জ্যোতি আর কোনোদিনও তোমার সামনে এসে দাঁড়াবে না। তাই বলে জ্যোতিকে আমি ভুলে যাব, এ কখনোই হতে পারে না। তুমি বললে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যেতে পারি সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। একটি মেয়ে রোগ শয্যায় পড়ে আছে, তাকে দেখতে। না না, তুমি যাবে না। আমাকে যেতেই হবে। আমি তোমাকে শেষবারের মতো নিষেধ করছি, যদি যাও তাহলে এর পরিণতির জন্য তুমি দায়ী হবে। পরিণতি যাই হোক, যেতে আমাকে হবেই। আমি কি কোনো অন্যায় করেছি? কেন আমাকে এভাবে অপমানিত হতে হলো? কি না করেছি প্রশান্তকে মাথা তুলে দাঁড়াতে, সামাজিক প্রতিষ্ঠা দিতে? তার এই প্রতিদান? বাবা, বলো আমি ভুল করেছি? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। প্রশান্ত আমার ছাত্র, এত বড় ভুল সে করতে পারে না। সে তোর কাছে ফিরে আসবেই, আসতেই হবে তাকে। বাবা, চাকরিটার একটা প্রধান শর্ত হলো দীর্ঘদিন আপনাকে দেশের বাইরে থাকতে হবে, কম করেও 6টা বছর। কোম্পানিটা গালফ অয়েল বা সিনক্লেয়ারের মতো তো নামি দামি না হলেও খুব ছোটও নয়। ভালো মাইনে দেবে, গাড়ি দেবে, ফার্নিশড অ্যাপার্টমেন্ট, কিন্তু ছুটি বলতে 2 বছরে 2 মাসের জন্য একবার। আপনি তো ফ্যামিলি ম্যান, এত লম্বা মেয়াদে দেশের বাইরে থাকা আপনার পক্ষে কি সম্ভব হয় মিস্টার চৌধুরী? আচ্ছা, আমি যদি এই 6 বছরে একটি দিনে ছুটি নিতে না চাই? ওয়েল, দ্যাটস ইউর অ্যাফেয়ার। কোম্পানি বরং খুশি হবে। তাহলে আপনার সঙ্গে টার্মস অফ কন্ট্রাক্টটা সই করে নেবার ব্যবস্থা করি। প্রতিভা, প্রতিভা, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি? এ তো দেখছি ম্যাসিভ করোনারি অ্যাটাক, এখনই হসপিটালাইজ করতে হবে। টেলিফোনটা কোথায়? ওই ঘরে। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে, তুমি ততক্ষণ এভাবে মেসেজ করতে থাকো, ঠিক এভাবে। প্রতিভা, বাবা, আলমারিতে আমার উইলটা। এখন এসব কথা কেন? আমার উচিত ছিল জোর করে তোকে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া, কিংবা এ বিয়ে ভেঙে দিয়ে নতুন করে বিয়ে দেওয়া। আমি পারিনি। তোর এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী। তুমি কোনো ভুল করোনি বাবা। তোমার মা
কতদিন তাকে ছেড়ে রয়েছি, কতদিন। ডাক্তারবাবু, দুর্গাদি, বাবা, ডাক্তারবাবু, বাবা, ডাক্তারবাবু, আমার বাবা, আমার বাবা। হ্যালো মিস্টার চৌধুরী, হ্যালো। শুনছি নাকি আপনি এদেশ ছেড়ে চলে যাচ্ছেন? ঠিকই শুনেছেন, ভাবছি দেশে ফিরে যাব। ফানি, এত ভালো মাইনের চাকরি ছেড়ে দিয়ে দেশে এত সুযোগ সুবিধা পাবেন, খাওয়ার ভাবনা নেই, থাকার ভাবনা নেই, টাকা ফেলে ছুঁড়ে খরচ করলেও ফুরোতে চায় না। আর দেশে শুনেছি ডাস্টবিনে এঁটো কাটাগুলো পড়ে থাকে না। তবু আমি ফিরে যাব স্থির করেছে। সেই অভাবের মধ্যে ধুলো, ধোঁয়া, ট্রাম বাসে ভিড়, আমাদের সেই বহু নিন্দিত কলকাতায়। খুব ভালো করে ভেবে চিন্তে দেখবেন মিস্টার চৌধুরী। দেখুন, এখানে আমরা 5 জন ইন্ডিয়ান আছি, তার মধ্যে মাত্র 2 জন বাঙালি। আপনার সঙ্গে দেখা না হলে হয়তো মাতৃভাষাটাও ভুলে যেতাম। মিস্টার রয়, প্রতিটি মানুষ বেঁচে থাকে, কাজ করে, সংগ্রাম করে, সঞ্চয় করে। কেন? কোন একটা স্বপ্ন পেছনে থাকে বলেই তো। তেমনি একটা স্বপ্ন আমিও গত 15 বছর ধরে দেখে আসছি। 15 বছর ধরে আমি ঘর ছাড়া, সমাজ ছাড়া, কিন্তু তবুও সেই স্বপ্ন আমাকে ছেড়ে যায় না, এক মুহূর্তের জন্য না। তাই আমি ফিরে যাচ্ছি। সেই স্বপ্ন সার্থক হতে আর দেরি নেই। তাই কি ব্যাপার, সবাই একসঙ্গে ছুটে এলে যে? আপনার কাছে একটা আর্জি ছিল যে আমাদের। ও, ভালো ভালো। তা একটা আর্জি কেন? আমি তোমাদের 10টা আর্জি শুনতে রাজি আছি, কিন্তু গাড়িটা সবে পালিশ করা হয়েছে, হাত লাগালে দাগ হয়ে যাবে যে। কিন্তু আমাদের আর্জিটা যে গাড়িটা নিয়ে। ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমার গাড়িটার কি সম্পর্ক? গাড়িটাই তো আসল। যা বাবা, আবার সব গুলিয়ে গেল। আমরা 5 বান্ধবী আউটিং এ যেতে চাই আপনার এই গাড়িটা নিয়ে। ও ও ও, কিন্তু চালাবে কে? আমার তো কোনো ড্রাইভার নেই। আপনি যা হোক একটা ব্যবস্থা করে দিন মেসমশাই। ব্যবস্থা বলতে তো পেট্রোল আর মোবিল, সে নয় করা গেল, কিন্তু এখন আমি একটা জলজান্ত ড্রাইভার ওই ড্রাইভারটাকে দিয়ে কাজ চলবে? একটু আনাড়ি আর একটু র্যাশ ড্রাইভিং এর টেন্ডেন্সি আছে, একটু ধমক ধমক দিয়ে রাখতে হবে। পারবে? হ্যাঁ। দ্যাটস অলরাইট, অলরাইট, অলরাইট। কিন্তু খবরদার আমার গাড়িতে যেন হাতের দাগ না লাগে। না না। রাইট? ওকে ওকে ওকে। ও ড্রাইভার সাহেব, একটু শুনুন না। আমায় বলছেন? হ্যাঁ শুনুন। কি হয়েছে রে, এত হাসছিস কেন? মাধু ওই ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেছে। এবার যে সত্যি সত্যি নাটক জমে উঠলো। আমরা সামনের রোববার একটু আউটিং এ যাব, আপনি আমাদের ড্রাইভ করে নিয়ে যাবেন? ওই গাড়িটা তো পারবো না। কেন? ও মালিক বড় খারুস লোক। প্লিজ। 2টি শর্ত আছে। কি বলুন? প্রথমটা হচ্ছে, যদি কোনো হাতের ছাপ লাগে গাড়িতে, তাহলে মালিকের কাছে জবাবদিহি করতে পারবো না। আমরা রুমালটা মুছে দেবো। আর দ্বিতীয়টা হলো, আমার ড্রাইভিং লাইসেন্স নেই। কিন্তু আপনি ড্রাইভার, আপনার লাইসেন্স নেই? না, নেই। তাহলে তাহলে কি হবে? কি হলো? না হবে না, ওর লাইসেন্স নেই। তাতে কি হয়েছে? বিনা লাইসেন্সের ড্রাইভারের গাড়িতে মা আমাকে যেতে দেবে না। আহা ঢং, যেন ট্যাক্সিতে বসার আগে তুই সবার লাইসেন্স দেখে নিস। তাহলে কি ঠিক হলো?
বিনা লাইসেন্সে ড্রাইভারে চলবে কি চলবে না? আপনি একটু চেষ্টা করে দেখুন না, যদি কোনো লাইসেন্সওয়ালা কাউকে। আমরা যাব, লাইসেন্স থাকুক আর না থাকুক। হ্যাঁ, তাহলে ওই কথা রইল দিদিমণিরা। আসছে রোববার সকালে এই ড্রাইভার আপনাদের জন্য গাড়ি নিয়ে হাজির থাকবে। আসছি। আমার কিন্তু একটা প্রস্তাব আছে। কি? ড্রাইভারের পাশে বসবে কিন্তু মাধু। এতে হাসির কি আছে? ড্রাইভার বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে? আমরা সূর্যের মতো উজ্জ্বল, ঝর্ণার মতো উজ্জ্বল, দিনের গান গাই আমাদের পেছনে কোনো নাই। আমরা সূর্যের মতো উজ্জ্বল, ঝর্ণার মতো উজ্জ্বল, আমরা আগামী দিনের গান গাই আমাদের পিছনে কোনো টান নাই। আমরা বললে থামাতে পারো না? এখানে কে নামবেন? কে নামবে? মাধু ছাড়া আর কে নামবে? কিরে, ঘর অব্দি পৌঁছে দেবো নাকি? কেন, আমি একা যেতে পারি না? দিদিমণি, ড্রাইভারের বকশিসটা দিদিমণি। এত মেহনত করলাম সারাদিন আপনাদের জন্য। আর একদিন দিয়ে দেবো, আজ আমার কাছে কিচ্ছু নেই। মা টাকা দিতে একদম ভুলে গেছে। তুই এত বোকা কেন রে মাধু? এই শয়তানটাকে এখনো চিনতে পারলি নে? ও যে আমার ছোটদা দেবাশিস। এই যে দিদিমণি, আমার সেদিনকার ড্রাইভারের বকশিসটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। এটা কিন্তু ভারী অন্যায়। সেদিন আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করাটা একদম উচিত হয়নি আপনাদের। আজ কোথাও আউটিং এ যেতে হবে না? না। কেন, একলা যেতে ভয় হচ্ছে? না, বাড়ি যাব, কাজ আছে। চলুন, পৌঁছে দিচ্ছি। না, বাসে করে চলে যাব। ভরসা হচ্ছে না। আজ কিন্তু আমি আর আনলাইসেন্স ড্রাইভার নই, রীতিমতো আরটিও স্ট্যাম্প পাড়া। আজকের ডেট। চলুন। আরে চলুন চলুন, এক্ষুনি ভিড় জমতে শুরু করে দেবে। একটা দিন কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। হ্যাঁ, কত তাড়াতাড়ি। এমনি মুহূর্ত আর কি কখনো আসবে না আমাদের জীবনে? কেন আসবে না? কেন চলে যাচ্ছি যে, কোথায়? সবাইকে ছেড়ে, অনেক দূরে। কেন? চাকরি পেয়েছি কিনা, ও, কবে ফিরবো জানি না। তাই যে মাধুরী চৌধুরীকে ছেড়ে যাচ্ছি, ফিরে এসে তাকেই দেখবো নাকি। মাধুরী, অনেক কথা যে তোমায় বলার ছিল, অনেক কথা। সন্ধে হয়ে আসছে, এবারে বোধহয় আমাদের বাড়ি ফেরা উচিত। ও, চলো। মা, সেই যে ড্রাইভার আমাদের বেড়াতে নিয়ে গেছিল, সেই যে আসলে টুলটুলের ছোটদা, তা কি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাকরি নিয়ে চলে যাচ্ছে আসাম অরুণাচল বর্ডারে। তো সে আমাকে বিয়ে করতে চাইছে। সে খুব ভালো লোক মা, ভদ্র, মিশুকে, সত্যিকার ভালো ছেলে। মা, আমি তাকে কি বলবো?
মাধু, তোমার বাবাকে ছেড়ে যখন আমি চলে এসেছিলাম, কথা দিয়েছিলাম 18 বছরে পা দিলে তার মেয়ে আবার তার বাবার কাছে ফিরে যাবে। আর 2 মাস বাকি আছে 18 বছরের। এই 2টি মাস কি তুমি অপেক্ষা করতে পারো না? কেন মা, কেন? কারণ তোমার ভবিষ্যৎ কি হবে তা স্থির করার মালিক আমি নই, তোমার বাবা। না, আমি মানি না। যে বাবাকে মনেও করতে পারি না, যার কাছে কোনোদিন কিছু পাইনি, স্নেহ, মমতা, ভালোবাসা, আমার উপর তার কোনো অধিকার নেই, থাকতে পারে না। তবু তিনি তোমার বাবা, আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মাধু, এ 2টি মাস তোমরা অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি তাকে যেমন করে হোক খুঁজে আনবো। হ্যাঁ মাধু। বৌদি, তুমি এখানে? জ্যোতি। হ্যাঁ, কিন্তু তুমি এখানে? তোমরা কবে ফিরলে দেশে? অনেকদিন। তুমি তো এখন? হ্যাঁ, আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু সে তো অনেকদিন হলো। জ্যোতি, তোমার কাছে একটা ভিক্ষে চাইছি, বলো দেবে? তোমার স্বামীর সঙ্গে আমাকে একবার দেখা করিয়ে দেবে? আর আমি কিচ্ছু চাইবো না, কোনোদিনও চাইবো না, বলো দেবে? নিশ্চয়ই দেখা করে দেবো বৌদি। তুমি এসো আমার সঙ্গে, এসো। এসো এসো বৌদি, এসো। তুমি একটু বসো, আমি ওকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, কেমন? পরিচয় করে দিই, মিসেস প্রতিভা চৌধুরী, আমার দাদা প্রশান্ত চৌধুরীর স্ত্রী, আর আমার স্বামী দেবেশ চৌধুরী। নমস্কার। জ্যোতি, এ কি করে হলো? আমি যে গত 15টা বছর ধরে জেনে এসেছি যে আমি প্রশান্ত দাকে বিয়ে করেছি, তা কি করে সম্ভব হতো? আমি তো তোমার ঘর ভাঙার জন্য সেদিন তোমার সংসারে যাইনি বৌদি। আমাদের বিয়ে হয় সম্পূর্ণ হঠাৎ করে। আমি আমেরিকা যাবার ঠিক 2 দিন আগে, তাই তোমাকে জানাবার সুযোগটুকু পাইনি। বৌদি, যদি অপরাধ না নাও তবে একটা কথা বলবো। ভুল তোমরা সেদিন দুজনেই করেছিলে, তুমিও প্রশান্ত দাও। তুমি কি কখনো নিজের ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নিয়েছিলে? তিনিও কি তার মনের দুয়ার কখনো তোমার কাছে খুলে দিয়েছিলেন? অথচ এটা সত্য, ধ্রুব সত্য। তার জীবনে যদি কোনো নারী এসে থাকে, সে হলো তুমি। তোমরা দুজনেই সেদিন এত বড় ভুল কি করে করলে বৌদি? মা, আমি চলে যাচ্ছি দেবাশিসের সঙ্গে। আমি অনেক ভেবেছি এবং এটাই স্থির জেনেছি যে ওকে ছাড়া আমার জীবন অর্থহীন হয়ে যাবে। আমাদের বিয়ে হয়ে গেছে রেজিস্ট্রি করে, আজই
তুমি আমাদের আশীর্বাদ করবে না মা? না, আমি তোমাদের আশীর্বাদ করব না, মরে গেলেও না। যে আঘাত তুমি আজ আমায় দিলে, আমি অভিশাপ দিচ্ছি, এর চেয়ে অনেক বড় আঘাত যেন তোমার সইতে হয়, সইতে হয়। মা, মা, মাগো, আমার মাধুকে তুমি আশীর্বাদ করো মা, ও যেন সুখী হয়, কোনো অমঙ্গল, কোনো অভিশাপ যেন কোনোদিন ওকে স্পর্শ করতে না পারে। এত তোমার দুর্ভাবনা কিসের প্রতিভা? মেয়ে তোমার বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, বুদ্ধিমতী, তবে এত দুর্ভাবনা কিসের তোমার? দুর্ভাবনার যে আমার চিরসঙ্গী ডাক্তারবাবু, এ তো যাবার নয়। যেদিন শেষ চিতায় উঠবো, সেই দিনই আমার দুর্ভাবনা সব চলে যাবে, তার আগে নয়। স্যার, আমার নাম দেবাশিস রায়। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি ফ্রম দ্য রিজিওনাল অফিস ওএনজিসি। এখানে লিখেছে যত তাড়াতাড়ি সম্ভব এখানে সে জয়েন করতে। থ্যাংক ইউ স্যার। Any previous experience? নো স্যার, মাত্র গেল বছরই তো পাশ করেছি যাদবপুর থেকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু আমি কথা দিচ্ছি স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শিখে নেওয়ার চেষ্টা করব। আমার কাজ নিয়ে আপনাকে কোনোদিন কোনো কমপ্লেন করতে দেবো না। That's good. আমি এমনিতে খুব অন্তত হতে চেষ্টা করি। কাজে ভুল করলে ততটা নয়, কিন্তু কাজে ফাঁকি দিলে আমি কিন্তু ভয়ঙ্কর নির্দয় হতে পারি। কোয়ার্টার্স পেয়েছেন? আপনি আমাকে তুমি করে বলবেন স্যার। না স্যার, এখনো পাইনি, এই তো সবে এসেছি। যতদূর মনে পড়ে নদীর ধারে যেন একটা বি টাইপ কোয়ার্টার খালি ছিল, দুটো ঘর, একটা কিচেন। বাদ ভাই, তুমি বিয়ে করেছো? আগে হ্যাঁ, মাত্র 10 দিন আগে। আমার স্ত্রীও আমার সঙ্গে এসছেন। আচ্ছা, কোথায় আছেন তিনি? আপাতত বাস স্টেশনের পাশে একটা দোকান ঘরে দোতলাটা খালি করে নিয়েছি। ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি। তাহলে কাল থেকে তুমি কাজে জয়েন করো। গুড লাক। থ্যাংক ইউ স্যার। লিফট চাই নিশ্চয়ই? আমাকে বলছেন? আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি মাইলখানিকের মধ্যে তো নেই বলেই মনে হচ্ছে। কোথায় থাকেন আপনি? নদী ধারি, বি টাইপ সিরিজে। আসুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, আমি বরং হেঁটেই চলে যেতাম। কেন, ভয় হচ্ছে? ভুল জায়গায় নামিয়ে দেবো কিনা? আসুন আসুন। আপনি এমন ভাব করছেন যেন আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। না না, ডাক কেন? তবে ভালো করে বসুন। হ্যাঁ, এই তো বসলাম। আপনি বুঝি এখানকার নতুন ড্রিলিং সুপারভাইজার? আগে হ্যাঁ। হ্যাঁ, অনেক শুনেছি আপনার কথা। আপনি তো রেকর্ড মার্কস নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তা স্টেটসে গেলেন না কেন? অনেক উঁচু পোস্টে জয়েন করতে পারতেন। না মানে ঠিক তেমন বড় লোক তো নই আমরা। আমায় চিনতে পারলেন তো? আগে না। এই প্রজেক্টের টপ বস কে সেটা জানেন তো? হ্যাঁ নিশ্চয়ই, চেয়ারম্যান সাহেব মিস্টার টি.সি. রায় চৌধুরী। তাহলে এটা জেনে রাখুন, সেই টপ বসেরও বস আমি। আমি তার মেয়ে। ওরে বাবা। আরে করছেন কি? আত্মহত্যা করবার মতলব আছে নাকি? আমি কি এতই খারাপ সঙ্গিনী? কোথায় এলাম? আমাদের গরিব কুটিরে। নিন চলুন, বাবার সঙ্গে আলাপ করবেন, চলুন। আমি? না না। না মানে? আমার বাবা কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবে? মাফ করবেন, আজ বরং যাই, আর একদিন এসে আমরা। নমস্কার। এই যে মিস্টার। সেরেছে। কি ব্যাপার, চিনতে পারছেন না বলে মনে হচ্ছে? না না, মানে একটা জরুরি কাজ ছিল তো তাই। আচ্ছা, তাই তো আমি ওয়েট করছি আপনার জন্য। নিন আসুন আসুন, দেরি করবেন না, চলে আসুন।
ইয়েস, প্রজেক্ট অফিস। আচ্ছা, আমি মিস্টার দেবাশিস রায়ের সঙ্গে কথা বলতে পারি? দেবাশিস তো সারাদিন এখানে আসেনি, ও হয়তো ড্রিলিং সাইটে আছে। আমি সেখানেও ফোন করেছিলাম, উনি অনেকক্ষণ বেরিয়ে গেছেন। ও, তাহলে হয়তো কোয়ার্টার্সে ফিরে গেছে। আপনি সেখানে ফোন করে দেখুন। আমি সেখান থেকেই বলছি, আমি তার স্ত্রী। ইচ্ছে হয় না একটা ঘর বাঁধি শুধু দুজনের জন্যে? এবারে বোধহয় আমাদের ফেরা উচিত। এক্ষুনি অন্ধকার নেমে আসবে। এমন নির্জন জায়গায় একটা বিপদ আপদ আসতে কতক্ষণ? বিপদ এলেই বা আপনি তো রয়েছেন আমার সঙ্গে, পারবেন না আমাকে বাঁচাতে? চেষ্টা তো করবই, কিন্তু আমি সামান্য মানুষ, আর আমার সাধ্যই বা কতটুকু? সেই সাধ্য যাতে বাড়ে সেই চেষ্টাই তো করছি আমি। জানেন, হেড অফিসে একটা খুব বড় পোস্ট খালি হচ্ছে, চিফ রিসার্চ অফিসার। আমি বাপিকে বলেছি এই পোস্টটা যে করে হোক আপনাকেই দিতে হবে। বলুন, ঠিক বলিনি? আপনি কেন যে আমার জন্য এত করছেন? যাকে ভালো লাগে তাকে বড় দেখতেই যে চাই আমি। মিস রায়চৌধুরী, চন্দা, আজ থেকে আমি তোমার কাছে শুধুই চন্দা। আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু... থাক, আজ থাক। একদিন শুনবো, একদিন তোমার সব কথা শুনবো। দেবাশিস, আমি একটা বুড়ো লোক যে সারাটা দিন অফিসের এই 4 দেওয়ালের মধ্যে কাটিয়ে দেয়। তাই বলে ভেবো না আমি অন্ধ কিংবা বধির। স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে তুমি ঠিকই পারছো, কারণ তুমি বোকা নও। দেবাশিস, একটা অনেক পুরনো প্রবাদ বাক্য আছে, তাতে বলে সবকিছুর একটা উপযুক্ত মুহূর্ত আছে। হাসি, কান্না, আশা, আকাঙ্ক্ষা, জীবনের উন্নতি অবনতি, ঠিক তেমনি একটা মুহূর্ত আসে যখন মানুষকে থমকে দাঁড়িয়ে ভাবতে হয়, আমি কি ঠিক পথে চলেছি? এই ভাবনাটাই আজ তোমাকে ভেবে দেখতে অনুরোধ করছে। আশা করি এই বুড়ো লোকটার এই অযাচিত কথাগুলো একটু ভেবে দেখবে। কি এমন দুর্ঘটনা ঘটে গেছে? কি এমন জঘন্য অন্যায় আমি করে ফেলেছি যার জন্য তুমি সারা দুনিয়া তোলপাড় করে বেড়াচ্ছ? একজন মহিলা যে আমার উপরওয়ালার মেয়ে, সে যদি কটা দিন আমায় নিয়ে ঘুরে বেরিয়েই থাকে, তাতে আমার কি দোষ? আমি তাকে না বলবো কি করে? আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি। তুমি চাকরিতে উন্নতি করো, অনেক বড় হও, শুধু আমাকে এই মিথ্যাচারের হাত থেকে রেহাই দাও। মাধুরী, বি রিজনেবল। এটুকু সামান্য ব্যাপার নিয়ে যদি তুমি লাইক এ নিউরোটিক ওম্যান... সামান্য ব্যাপার তাই না? আমি ছুটিবাড়িগ্রস্ত তাই বলে না? আমার মা এর চেয়ে সামান্য ব্যাপারে আমার বাবাকে চিরদিনের মতো ছেড়ে এসেছিলেন। আমি সেই মায়ের মেয়ে। ডোন্ট ফরগেট দ্যাট। মাধুরী, প্লিজ ডোন্ট টাচ মি। ওই নোংরা হাতে আমার ছবে না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। শোনো মাধুরী, দরজা খোলো। একি, প্লিজ, আই রিকোয়েস্ট ইউ মাধুরী। তুমি গত কদিন ধরে কাজে যোগ দিচ্ছ না? হ্যাঁ স্যার। কেন? আমি চাকরি ছেড়ে দিচ্ছি, এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছ কেন? মনে আছে আপনি একদিন বলেছিলেন প্রত্যেক মানুষের জীবনে একটা মুহূর্ত আসে যখন তাকে ভেবে নিতে হয় কোন পথে মোড় নেবে সে। আমার সৌভাগ্য, আমি ঠিক সময় ঠিক পথের সন্ধানটি পেয়ে গেছি। সেটা কি? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে চান যাতে আমি মুক্ত হতে পারি, যা খুশি তাই করতে পারি। কিন্তু তিনি চাইলেই কি আমি তা হতে দিতে পারি? কেউ কি তা হতে দিতে পারে? আপনি বলুন, আপনি তা পারেন? বলো প্রশান্ত, পারবে? পারবে তখনও আমায় ভালোবাসতে? সব দোষ ত্রুটি, সব অসম্পূর্ণতাকে হাসি মুখে মেনে নিতে পারবে প্রশান্ত? পারবো। হ্যাঁ প্রতিভা, আমি পারবো, আমি পারবো। তাই আমি স্থির করেছি এখানকার সব কিছু ফেলে রেখে আমি চলে যাব, কিন্তু তাকে যেতে দেব না, কিছুতেই না। কিন্তু তোমার স্ত্রী, তিনি যদি তোমার সঙ্গে থাকতে রাজি না হন তাহলে? রাজি তাকে হতেই হবে, দরকার হলে গায়ের জোর খাটাবো। কি করে সে আমায় ছেড়ে চলে যাবে?
কি করে? আপনি জানেন স্যার, তার মাও নাকি চলে এসেছিলেন তার স্বামীকে ছেড়ে, এমনি সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য। তখন আমার স্ত্রীর বয়স মাত্র 2। আমি অবাক হয়ে ভাবি, সেই ভদ্রলোক কেমন লোক ছিলেন যে এতটুকু জোর খাটাতে পারলেন না নিজের স্ত্রীর ওপর, এভাবে 3 জীবনকে নষ্ট হতে দিলেন। আমি কি তোমার স্ত্রীর নামটা জানতে পারি? মাধুরী, বিয়ের আগে ছিল মাধুরী চৌধুরী। তার মায়ের নাম মিসেস প্রতিভা চৌধুরী। স্যার, আপনি কি অসুস্থ বোধ করছেন? তুমি কি বলতে পারো সেই মিসেস চৌধুরী আজও বেঁচে আছেন কেন? থাকলে কোথায় আছেন, কোন ঠিকানায়? কেন, তার পৈতৃক বাড়িতেই, স্বামীকে ছেড়ে যেখানে চলে এসেছিলেন সেখানেই। তুমি যেতে পারবে না মাধুরী, আমি তোমায় যেতে দেব না, কিছুতেই না। জোর করে? স্বামী সেই অধিকারে? না মাধুরী, না, গায়ের জোরে নয়, আইনের জোরেও নয়, স্বামী সে অধিকারেও নয়। তোমায় আমি যেতে দেব না, তার কারণ তোমায় ছাড়া আমার চলবে না। তুমি আমার, তুমি শুধুই আমার, আমার। বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমার রেজিগনেশন লেটারের কপি। আমি এখানকার চাকরি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিচ্ছি এখানকার জীবন। তোমার চেয়ে দামি আমার কাছে আর কিছু নেই, তাই কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে পারবো না মাধুরী। কে ডাকে আমায়? প্রতিভা। তুমি তোমার মেয়েকে নিতে এসেছ? একটু দেরি হয়ে গেল যে। সে আমার কাছে থাকে না, থাকে অনেক দূরে, তার স্বামীর ঘরে। ফিরিয়ে নিয়ে যেতে এসেছি ঠিকই, কিন্তু সে তোমাকে, শুধুই তোমাকে প্রতিভা। আজ যদি তুমি নাও বলো, আমি শুনবো না। তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, আমার কাছে রাখবো চিরদিন, চিরটা কাল। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি প্রতিভা, ঈশ্বরের নামে শপথ করে বলছি প্রতিভা, ও প্রতিভা। মা, আমি এসেছি মা। আর তো তুমি আমার ছেড়ে যেতে পারবে না। আমি কিছুতেই তোমার যেতে দেবো না, তোমাকে বাঁচতেই হবে। হ্যাঁ মা, তোমার মাধুর জন্য তোমাকে বাঁচতেই হবে। মাধু, ইনি তোমার বাবা। হ্যাঁ মাধু, আমি জানি অন্য জেদের বসে একদিন তোমাদের দুজনের ওপর যে অন্যায়, যে অবিচার আমি করেছি, তার কোনো ক্ষমা নেই। কিন্তু পারো না তোমাদের মহত্ব দিয়ে, তোমাদের
তোমাদের সহানুভূতি দিয়ে জীবন যুদ্ধে ক্লান্ত এই মানুষটাকে তোমাদের কাছে টেনে নিতে, তোমাদের দুজনের মাঝে একটু ঠাঁই দিতে, শুধু এইটুকু ভিক্ষে আমি চাই। বাবা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।